সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছেন। রীতিমতো তাকে পালাতে হয়েছে। কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি, তবে তিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছেড়েছেন। দর্শক, এটি একেবারেই নিশ্চিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন নিউজগুলা দেখলে আমাদের কলিজায় শান্তি পাই, কলিজায় আত্মতৃপ্তি পাই। প্রিয় দর্শক, আমরা এই মাত্র সংবাদ পেলাম যে বাংলাদেশ বিমানে করে 17 জন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি, সংসদ সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমানে করে অন্য কোনো দেশে পালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের ভিতরে যে ভয় ঢুকেছে, সেই ভয়ে তাদেরকে ঘুমের ঘরে ভূতে গলা চিপে হত্যা করবে। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা, প্রকৃতির একটা শিক্ষা, ন্যাচারাল জাস্টিস। বিএনপি সরকার একটা নিকৃষ্ট সরকার, একটা মুনাফিক সরকার, একটা ধান্দাবাজ সরকার, অসৎ সরকার। চলে আসো, স্বাগতম স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত নিছে। আজ তারেক রহমানের নাটকীয় সিদ্ধান্তে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়েছে। অস্থিতিশীল পরিবেশ হওয়াতে বিএনপি দলের খারাপ অবস্থা হয়, অন্যদিকে অসংখ্য এমপি পদত্যাগ করে। জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই ঘটনায় এবার রাশেদ প্রধানকে আটক করেছে পুলিশ। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এবার ধরা পড়েছে রাশেদ প্রধান। প্রিয় দর্শক, বিএনপি সরকার আসার পর থেকে দেশের প্রত্যেকটা সেক্টর অধপতনের দিকে গেলেও এই মুহূর্তে এসে আপনাদের জন্য বেশ কিছু সুসংবাদ রয়েছে, যেটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই আপনারা জানতে পারবেন। এরই সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন দেশে এত পরিমাণে গ্যাস আছে যে গ্যাস দিয়ে আগামী 12 বছর চলা যাবে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, আপনি কি বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীর এই মন্তব্যটির সাথে একমত বা বিশ্বাস করছেন যে আসলেই দেশের গ্যাস দিয়ে 12 বছর চালানো সম্ভব হবে? দর্শক, সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা, প্রকৃতির একটা শিক্ষা, ন্যাচারাল জাস্টিস। এবং জামাত শিবিরের প্রতি আল্লাহর একটা খাস রহমত। যে মুহূর্তের মধ্যে জামাত শিবির অবিশ্বাস্যভাবে জিতে গেল, আল্লাহ তাদেরকে হেফাজত করলো, একটা মহা ক্ষতি থেকে, একটা মহা অঘটন থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। বিএনপি সরকার একটা নিকৃষ্ট সরকার, একটা মুনাফিক সরকার, একটা ধান্দাবাজ সরকার, অসৎ সরকার। এই সরকারের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই, বরং আওয়ামী লীগের মধ্যে ধান্দাবাজি করলো, ফেসিবাদ কায়েম করলো, তাদের মধ্যে যে এথিক্স ছিল তার ছেটে ফোটাও বিএনপি সরকারের মধ্যে নেই। এরা মিথ্যা বলে এবং দিনে দুপুরে পুকুর চুরি করে, যেটা আওয়ামী লীগ অনেক কৌশলে করত। যেমন আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করেছিল অনেক বছর পরে, আগে ন্যারেটিভ নির্মাণ করেছিল, আবুল বারাকাতদের মাধ্যমে বই লিখিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জার্নালে সেটা প্রকাশ করেছিল। ওই আবুল বারাকাতের থিসিসের উপর ভিত্তি করে আবার ইন্ডিয়ান মিডিয়াগুলো দীর্ঘদিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, জঙ্গি অর্থায়নের পক্ষে অনেক ন্যারেটিভ, কিছু বিচ্ছিন্ন তথ্য প্রমাণ হাজির করেছিল। এরপরে ধীরে 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 একটা পর্যায়ে ইসলামী ব্যাংক দখল করেছে। কিন্তু বিএনপি এতটাই মূর্খ যে হঠাৎ করে এসে আবার সেই এস আলমকে ডেকে আনছে, যেটা অনেকটা হাস্যকর মূর্খতা। তো বিএনপি আকামও করতে পারে না, ধরা পড়ে। এটা অবশ্য বিএনপির জন্য আল্লাহর রহমত, আকাম করতে যাওয়ার আগে ধরা পড়াটা ভালো। যেমন বিএনপি 2001 থেকে 2006 যে আকাম করেছে সেটা ধরা পড়েছে। যদি ধরা না পড়তো, যদি 2006 সালে যে ভুয়া নির্বাচনটা করতে চেয়েছিল, নির্বাচনের 10 দিন আগে 111 না ঘটে সেই নির্বাচনটা হয়ে যেত, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে যেত এবং তার সাথে জামাতও সেই ফেসিবাদের দোষর হয়ে থাকতো। এবং আজকে আওয়ামী লীগের যে পরিণতি হচ্ছে, জনগণের পিটানি খেয়ে পালাতে হয়েছে এবং চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। জীবনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না, একদম কবর রচিত হয়ে গেছে এবং কবরের ভিতরে লাশ গলে গিয়েছে। বিএনপি এবং জামাতের অবস্থা হতো এটা যদি 2006 সালে আকাম করে বিএনপি ধরা না খেত। অতএব ধরা খাওয়াটা আল্লাহর রহমত। হয়তো আকামের শাস্তি পেয়েছে, 17 বছর ক্ষমতার দূরে থেকেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু আজকে তো ক্ষমতা এসেছে, আজকে তারা সুদিন পেয়েছে। বিএনপি জামাত দুইটাই, জামাত আছে ক্ষমতার দ্বার প্রান্তে এবং অবিশ্বাস্য উত্থান হয়েছে। কিন্তু 2006 সালে ওই ভুল, সেই 111-এর 10 দিন আগের, 111-এর 10 দিন পর যে নির্বাচন হওয়ার কথা ছিল, সে নির্বাচনটা হয়ে গেলে একদম আওয়ামী লীগের চাইতে জঘন্য ফেসিস্ট হতো বিএনপি সরকার। আজকে শেখ হাসিনার যে অবস্থা, এই অবস্থা হতো বেগম খালেদা জিয়ার
এবং তারেক রহমানরা অবশ্য শেখ রেহানার ছেলেদের মতো এরকম বিদেশি করে থাকতেন, তাদের কোনো নাম গন্ধ থাকতেন। দর্শক, এই বিএনপি একটা নিকৃষ্ট সংগঠন, খারাপ সংগঠন, এটা বোঝানোর জন্য এই এত কিছু বললাম। এবার আসেন যে বিএনপি কি করেছে। আপনারা জানেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে এক কথিত পীর এবং ভণ্ড একটা আস্তানা, যারা মারাত্মক ইসলাম বিদ্বেষী এবং ইসলামের প্রতি কটূক্তিকারী, সেই পীরকে জনগণ বা তৌহিদি জনতা মব করে মেরে ফেলেছে এবং তার দরবার ভেঙে ফেলেছে। এটা অপ্রত্যাশিত, বরং এখানে আমরা দায়ী করবো প্রশাসনকে। কারণ প্রশাসনের উচিত ছিল ওই পীরের দরবারকে নিষিদ্ধ করা এবং ওই দরবার একদম উঠিয়ে দেওয়া, এবং যারা ইসলামের নামে এ ধরনের ভণ্ডামি করে তাদেরকে গ্রেপ্তার করা। যদিও আওয়ামী লীগ সরকার তাদেরকে গ্রেপ্তার করেছিল, কিন্তু বিএনপি প্রশাসনের ছত্রছায়ায় তারা তাদের কাজকর্ম চালিয়ে গেছে এবং যতভাবে ইসলামকে অবমাননা করা যায় সেটা ইসলামের নামেই ওই ভণ্ড পীর করেছে। তো জনগণ এক পর্যায়ে মব করে হত্যা করেছে, এটা কাম্য নয় এবং এর দায় প্রশাসনের। এখন যেহেতু মব হয়েছে, অবশ্যই বিচার করতে হবে, কারণ কোনো অন্যায়কারীকে, যে পীরকে হত্যা করেছে সে অবশ্যই হত্যার যোগ্য, বাট হত্যাটা জনগণ করতে পারবে না, তাকে রাষ্ট্র ফাঁসি দিয়ে হত্যা করবে। এটা হচ্ছে সিস্টেম। ইসলাম কখনো কোনো অপরাধীকে হত্যা করার অনুমতি দেয় না বিনা বিচারে। বিচারের পর রাষ্ট্র এটা কায়েম করবে, আর নিজের হাতে তুলে নেয় ইসলাম হারাম। অতএব খারাপ ব্যক্তিকেও, যেমন আপনি নবী রাসূলদের যুগে, সাহাবা ইকরামদের যুগে, মাক্কি যুগে, মাদানী যুগে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখবেন যে সাহাবীরা কাউকে হত্যা করেছে, কোনো কাফেরকে অথবা কোনো রাসূলকে, কটূক্তিকারীকে, ওটা ছিল রাষ্ট্রের সিদ্ধান্ত। রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল নিজেই তো রাষ্ট্রের মূল সিদ্ধান্তদাতা, তিনি তো মহাবিচারক ছিলেন, ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সুপ্রিম লিডার ছিলেন। অতএব রাষ্ট্রীয় ডিসিশন। কোনো ব্যক্তি সাহাবী অথবা কোনো অঞ্চলের প্রধান সাহাবী যদি এরকম সিদ্ধান্ত নিয়ে কাউকে হত্যা করেন, ওটার অথরিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। ওটা তৎকালীন রাষ্ট্রের একটা কাঠামো, যেটা আধুনিক যুগের কাগজে কলমের মতো না। কিন্তু আল্লাহ রাসূল অনেককে দায়িত্ব দিয়েছেন, তুমি এই অঞ্চল দেখবা, এর মানে ওই অঞ্চলের গভর্নর, ওই অঞ্চলের নেতা তিনি। অতএব তিনি কাউকে হত্যার হুমকি বা এরকম রায় দিতে পারেন। একটা বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণ পাওয়ার পরেই কাউকে হত্যার নির্দেশ সাহাবীরা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং বিচারের মাধ্যমে। কিন্তু এই ফিলিপনগর যেটা ঘটেছে ওটা হারাম কাজ। ওইভাবে কাউকে হত্যা করা যায় না, এইভাবে কোনো দরবার বা কোনো স্থাপনা ভেঙে দেওয়া যায় না, এটা রাষ্ট্র করবে। বরং থানা ঘেরাও করতে পারতো, পুলিশের ওসিকে অবরুদ্ধ করতে পারতো যে আপনি ব্যবস্থা নেন, নইলে আপনি যেতে পারবেন না। এখন এই জঘন্য ঘটনায় এটা নিয়ে বিএনপি যেহেতু নোংরা, বিএনপি যে নোংরা এটার প্রমাণ তো প্রথমে দিলাম। তারা জামাত শিবিরকে ফাঁসাতে চেয়েছে। ঘটনাটার সাথে রাজনীতি সম্পর্কিত নয়, এলাকার তৌহিদি জনতা এই কাজটা করেছে, এটা একটা এলাকাগত ঘটনা। সেটাকে বিএনপি এবং বিএনপির মিডিয়াগুলো পলিটিক্যাল রং দিয়ে জামাতকে ফাঁসাতে চেষ্টা করেছে এবং সালাউদ্দিন আহমেদের নির্দেশে ওই ইউনিয়নের জামাতের চেয়ারম্যান প্রার্থী যিনি এবং জুলাই যোদ্ধা, তাকে আসামি করে মামলা দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এর মানে এটা বিএনপির নীতি হচ্ছে এটা, যে যেখানেই কোনো অঘটন ঘটবে, গাছ পড়ুক আর কারো বাচ্চা হোক, জামাত শিবিরকে যদি ফাঁসাতে চায় ফাঁসিয়ে দেওয়া, এটা হচ্ছে বিএনপির একটা অঘোষিত নীতি। ভাগ্য ভালো আমির হামজার এলাকায় এটা করেনি, তাহলে আমির হামজাকে এতক্ষণে লিগ্যাল নোটিশ সহ মামলা যে কয়টা করা হতো, যে আমির হামজার ইন্ধন আছে, বিশ্বাসযোগ্য তদন্ত, যে এটা ঘটিয়েছে বিএনপি। অথচ জামাতের যার কোনো নামগন্ধ ওখানে ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। তা এখন ছাত্রদল বিএনপির লোকজন এভাবে মব করে, এভাবে তারা জঙ্গিবাদী কাজ করে, আইন নিজের হাতে তুলে নেয়, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে জামাত শিবিরকে ফাঁসাতে যে বিএনপি, সালাউদ্দিন আহমেদের লোক, তারেক জিয়ার সৈনিকেরা ফেসে গেছে। এটি হচ্ছে আল্লাহর বিচার। যুগে যুগে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামাত শিবিরকে হেফাজত করেন, এভাবে বিজয় দান করেছে, হেফাজত করেছে। প্রতি 5 বছর পর পর আমরা ভোট দেই, আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই, পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে একজন, 100 জনের মধ্যে একজন নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকায় নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, ওনাকেও 100 জনের মধ্যে একজন বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে একজন বানাই দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলা সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতের সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখা দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধইরা নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে, কারণ কি? এবং চিফ হুইপ এটার জবাব দিতে যায় বলছে
কি কারণে আমি জানি না। আমার কারণে হইলে আমি বলবো যে না, তাকে ছাইরা দাও। কিন্তু অন্য কোনো কারণে যদি হয়, বিশেষ ধারায়, অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, হারুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয়, 5 দিন পর পর একজন পইরা গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় বলেন তো? এটা কোন ইঙ্গিত দিতেছে? খারাপ ইঙ্গিত দিতেছে। ওই আইনটা আবার প্রয়োগ করা হচ্ছে। ওই আইন যদি থাকে, এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে পারবো না, হ্যাঁ, আমাকে নিয়ে না 3-4টা মামলায় ফাঁসায় দিতে পারবে, যে কাউকে পারবে ওই আইন রাখলে। কিন্তু আমার কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই কথা, গত 5-15 বছরের অতীতে তাকায়া দেখেন, এত সুন্দর বিরোধী দল কি অতীতে ছিল? কখনই ছিল না, কারো ভাগ্যে জোটে নাই, সবাই ছিল গৃহপালিত। এখন সংসদের দিকে তাকাইলে মনে হয় হ্যাঁ একটা সংসদ চলতেছে। মাত্র 2 মাস বয়স হাসনাত আব্দুল্লাহ, যেভাবে কথা বলে দেখেন, সবাই অবাক হচ্ছে না? আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নিজ মনে মনে চিন্তা করেন, এর বয়সও 2 মাস, আমার বয়সও 2 মাস, মানে সংসদের বয়স দুজনেরই কিন্তু এক। কিন্তু এই ছেলে কিভাবে কথা বলে? আমার দল এত বড় দল, 212 জন 13 জন আমার মেম্বার, ওরা কি এরকম কথা বলতে পারে? নিশ্চয়ই উনি এটা চিন্তা করে। হ্যাঁ, চিন্তা চলে আসে তো ভাই, স্বাভাবিকভাবে চলে আসে। যার জন্য আমি বলবো, দেখেন এই যে দেখেন আজকে হাসনাত কিন্তু প্রতিবাদ করলো ওই কার্টুন আঁকা নিয়ে। এভাবে কিন্তু আরো প্রতিবাদ হবে, এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিবাদ হবে, প্রচুর সমালোচনা হবে, প্রচুর কটু কথা আসবে। সহ্য করতে হবে, হ্যাঁ সহ্য করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো 16-17 বছর একটা উন্নত দেশে ছিলেন, ওই দেশের দিকে তাকান, ওই দেশে দাঁড়ায়, বাড়ির সামনে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় গালি দিতেও তো দেখছি আমি। তাই কি ওরে ধৈর্য নিয়ে গেছে? ধৈর্য নিয়ে যায় নাই, ধৈর্য নিতে নাই, এটার নাম গণতন্ত্র না। হ্যাঁ আমি জানি খারাপ লাগে, আপনার খারাপ না লাগলো ওই যে আপনার দলের ভক্তদের খারাপ লাগে, স্বাভাবিকভাবে তাদের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, যেহেতু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি বইলা দেন এই ভালোবাসা আমি চাই না, তোমরা যারা এইসব করো আমি তাদেরকে পছন্দ করি না, এবং তাদেরকে যদি 2-1 জনকে শাস্তি দিয়ে দেন, তাইলে তো সব ঠান্ডা হয়ে যায়। দেখেন ভাই ব্রাদার, যখনই সাদা শকুন, কালো শকুন, এরকম অনেক কথা, চুম্মা শফিক, হ্যাঁ চুম্মা শফিক, ওইসব গান টান এবং অনেক ভালগার কথা, একটা যুবতী মেয়ের সঙ্গে বিরোধী দলের নেতাকে শোয়ায় রাখা, আবার এই পক্ষ কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে প্রচুর কার্টুন আঁকে, বিভিন্ন রকম কার্টুন, হাফ প্যান্ট পরা, ইউনিভার্সিটির সামনে দাঁড় করায় রাখছে, কান্দে ব্যাগ দিছে, মুখের মধ্যে তালা লাগায়া কার্টুন আঁকছে, বিভিন্ন রকম কার্টুন দিতেছে। এখন যদি ওই আইনের ভিতরে ফালায়া সবাই ধরতে যান, তাহলে হয়তো সবাই মুখ বন্ধ করে দিবে, ভয় হয়তো সবাই ইঁদুরের গর্তের মধ্যে লুকায়া যাবে। কিন্তু সেই ইঁদুরের গর্তের মধ্যে বৈশা ওয়াইফাই দিয়া বিভিন্ন ফেক আইডি বানায়া যে আক্রমণটা করবে ভাই, সে আক্রমণ কিভাবে সামলাবেন? সামলাইতে পারবেন না। যত বাধা দিবেন ততই বাড়তে থাকবে। দেখেন না, বাধা দেওয়ার কারণে এখন আরো বাড়তেছে। এই যে রাশেদ প্রধান যে কটূক্তি করছে, এটার জন্য তো সে সরি বলছে, ক্ষমা চাইছে, কিন্তু বলার মধ্যে কিন্তু অন্য একটা স্টাইল ছিল, যে স্টাইল বইলা দেয়, এইটাই এই জেনারেশন। আজকে আবার কিন্তু সে মুখ খুলছে ওই হাওয়া ভবন নিয়ে, এবং মাননীয় বইলা আবার কিন্তু অনেক অভিযোগ সামনে নিয়ে আসছে। বিরোধী দল তো বলছেই যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই, 5টি বছর আপনাদের সঙ্গে হাত মিলাইয়া এই দেশটাকে গইরা তুলতে চাই। শর্ত একটাই, গণভোটের অধিকার। আর গণভোটের অধিকার চাওয়াটা কি কোনো অপরাধ? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই গণভোট চাওয়াটা কি কোনো অপরাধ? আপনি নিজেই বলেন, আপনার দলের লোকেরাই তো চাইছেন গণভোট, আপনি নিজেও তো গণভোট চাইছেন। তখন কি কারণে চাইছেন আর এখন কি কারণে চান না? এই দুইটার মাঝখানে একটা নাটাই সুতার গন্ধ পাওয়া যায়, মনে হচ্ছে কেউ সুতার বাইন্দা খেলতেছে। এটা তো ইজি একটা অঙ্ক, 2-4 মতো যে হিসাবটা আপনি সবসময় দেন, 2-4। এখানেও কিন্তু 2-4, কারণ আপনি চাইলেন গণভোট, আপনি এখন বলতেছেন না এই গণভোট বৈধ না। তার মানে কি 2-4 মিলিয়ে নিতে চাই, মাঝখানে কেউ আছে। মাঝখানে কে? এই সংবিধান কার প্রবলেম, কার বেশি প্রবলেম করবে, কার সবচেয়ে বেশি ক্ষতি করবে? আওয়ামী লীগের ক্ষতি করবে, আর আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধুকে পার্শ্ববর্তী দেশ, এই দুজনেরই সবচেয়ে বড় ক্ষতি হবে এই সংবিধান না থাকলে। কিন্তু আপনার কি ক্ষতি হবে? আপনার তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনি যদি মাইনা নেন, সবাই তো আপনাকে বুকে জড়াইয়া ধরবে, হ্যাঁ ভালোবাসা দিয়া বুকে জড়াইয়া ধরবে আপনি যদি মাইনা নেন। আপনি এই জিনিসটা বুঝতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তারপরও কেন আপনি হ্যাঁ বলতে পারতেছেন না? আমরা এটা বুঝতে পারতেছি, কোন একটা চাপের মধ্যে আছেন, কিন্তু
কথা হচ্ছে সবাই মিলা যদি রাজি হয়ে যায় সংবিধান কি করতে পারবে? কিছু করতে পারবে না। আর জনগণ তো ভোট দিয়েই দিছে। জনগণের এই অধিকারটা নিয়ে যে ছিনিমিনি খেলা হইতেছে, এটা সুন্দর হইতেছে না। যার জন্য আমার আকুল আবেদন, এত সুন্দর বিরোধী দল পাবেন না, ওদের সঙ্গে দুশ্মনী করেন না। হ্যাঁ, দুশ্মনী করে লাভটা কি? একবার মাননীয় প্রধানমন্ত্রী আপনি একবার চিন্তা করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের জন্যই তো আজকে আপনি এই সংসদে বসে আছেন। এই জুলাই গণ অভ্যুত্থান আপনাকে অনেক কিছু দিছে, ওইটা নিয়ে এত বিতর্কের দরকার কি? আমি জানি কেন এই বিতর্ক হচ্ছে, এটা বইলা ভিডিওটা শেষ করুন। দেখেন ভাই ব্রাদার, এই যে আজকে এনসিপি জামাতে ইসলামের সঙ্গে আছে না, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। জামাতের সঙ্গে না থাকা ওনারা যদি এককভাবে রাজনীতি করত, এককভাবে এই নির্বাচন করত, অথবা এখনো যদি সইরা আসে, দেখবেন এই জুলাই সনদপত্র মাইনা নিবে, গণভোট মাইনা নিবে। এখন যদি মাইনা নিতে যায় তাহলে কিন্তু পুরা জিনিসটার বাহাবা চইলা যায় জামাত এবং এনসিপি। যেহেতু জামাত বড় দল, উনাদের উপরে চইলা যায়। তার মানে কি জানেন, ৭১-এ যাদেরকে আমরা রাজাকার বলতাম, তারা আবার বাংলাদেশ থেকে পুনরুদ্ধার করছে জালিমদের হাত থেকে। এই সার্টিফিকেটটা পাওয়া যায়, এই সার্টিফিকেটটা দিতে চায় না, রাজনৈতিক ভাবে দিতে চায় না বিএনপি। কারণ এটা দিলে তো ভাই উনাদের রাজনীতি থাকে না। আবার থাকে না কাদের রাজনীতি? ওই যে উনাদের রাজনীতি, আওয়ামী লীগের। আর আওয়ামী লীগকে যারা সবচেয়ে বেশি পছন্দ করে পার্শ্ববর্তী দেশ, তাদের থাকে না। কারণ ওই ৭২-এর সংবিধানটা তো সংস্কার হয়ে যায়। যদি সংস্কার হয়ে যেত তাহলে যে ৫-৬ জনকে ধরছে না, যদি সংস্কার হয়ে যেত তাইলে কিন্তু ওরা আজকে অ্যারেস্ট হইতো না। এই যে ২-৪ জন যারা অ্যারেস্ট হয়েছে, এদেরকে কেউ অ্যারেস্ট করতে পারতো না। কারণ ওইটাই সংস্কার করতে চাইছিল, ওই স্বাধীনতাটাই চাইছিল মানুষ আপনাদের কাছে। সেই সুযোগটা নেন মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই সনদপত্র ঘোষণা দিয়ে দেন, মানুষের ভোটের অধিকার দিয়ে দেন। যদি কারোর সাথে কথা দিয়ে আসেন, ওই কথা ভাঙ্গা চুরমার করে দেন। জনগণ যদি আপনার পাশে থাকে, কে কি করতে পারবে আপনাকে? এই জনগণ আপনার পাশে হাঁটবে, আপনার পাশে জনগণ থাকবে, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। শুধু এই জুলাই সনদপত্র মাইনা এবং বিরোধী দল সংসদে কি বলে সেই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। ওনারা না যাই না বলে না, কিন্তু অনেক তথ্য থাকে তাদের কাছে, সেগুলোর মূল্যায়ন করা। যদি সেগুলো মূল্যায়ন করতে পারেন, দেশটা তো সুন্দরভাবে গইরা উঠে। আগামী ৫ বছর পর দেখা গেল আপনারা আবার ক্ষমতায় আসতেছেন। এটা হইতে পারে ভাই, উপরওয়ালা এরকম দিয়ে দিতে পারে। ভালো কাজের জন্য উপরওয়ালা পুরস্কার দিয়ে থাকে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।